হাই বন্ধুরা, আজকে আমরা পরিচিত হব ঢাকা জেলা সম্পর্কে এবং ঢাকা জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। তো চলুন প্রথমে আমরা দেখে আসি ঢাকা জেলার নামকরণ কিভাবে। এ সম্পর্কে অনেকগুলো মতবাদ রয়েছে। চলুন মতবাদগুলো আমরা দেখে আসি। ১ নম্বর মতবাদ হলো একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল, যা থেকে ঢাকা নামের উৎপত্তি হতে পারে। দ্বিতীয়ত, রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল, যা থেকে ঢাকা নামের উৎপত্তি হতে পারে। তৃতীয়ত, ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল, এটা থেকে ঢাকা নামের উৎপত্তি হতে পারে। এবং চতুর্থ, রাজতরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডকাবয় হল ঢাকা। মোঘল পূর্বযুগের পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঢাকা শহরে দুটি এবং মিরপুরে একটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রাচীনতমটির নির্মাণ তারিখ 1456 খ্রিস্টাব্দ একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখতে পান এবং 1550 খ্রিস্টাব্দে তার অঙ্কিত মানচিত্রে এর অবস্থান নির্দেশ করেন। আকবরনামা গ্রন্থে একটি থানা, সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজ্য উল্লেখিত হয়েছে। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি সুভা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। ইসলাম খান চিশতি সুভা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশি পর্যটক এবং বিদেশি কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন। সে থেকেই ঢাকা নামের উৎপত্তি। এবার চলুন আমরা দেখে আসি ঢাকা জেলার ঐতিহাসিক স্থান সম্পর্কে কিছু তথ্য। লালবাগ কেল্লা ঢাকা শহরের অতি নান্দনিক নিদর্শনে গড়ায় লালবাগ কেল্লা। চলুন আমরা দেখে আসি লালবাগ কেল্লার নামকরণের ইতিহাস। লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর, মার্বেল পাথর আর নানা রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া আর বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতি হাজারে দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। স্বাভাবিকভাবে যে কেউই যদি এর নামকরণের কারণ চিন্তা করে, তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নামকরণ লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে লালবাগ কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লার ইতিহাস। লালবাগ কেল্লার তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব অল্প সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব এর পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করবার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার
নির্মাণ কাজ শুরু করে দেন কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে। পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণ খচিত ছিল, কিন্তু এখন তার তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া, সেই দরজাটি দিয়ে ঢুকলে বারবার সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরিবিবির সমাধির ছবি। কেল্লার চত্বরে 3টি স্থাপনা রয়েছে: কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, দ্বিতীয়ত পরিবিবির সমাধি এবং তৃতীয়ত উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ। আহসান মঞ্জিল ঢাকা শহরের আরেকটি ঐতিহাসিক নিদর্শন। ধারণা করা হয় ইসলামপুরের কুমারটুলি নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নওয়াব পরিবারের বাসভবন ও সদর কাছারি ছিল। অনবদ্য অলঙ্করণ সমৃদ্ধ সুরম্য এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ 1830 সালে ফরাসিদের নিকট থেকে এই কুঠিটি ক্রয়পূর্বক সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নবাব আব্দুল গনি 1869 সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন এবং প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ছোট কাটরা হচ্ছে ঢাকা শহরের আরেকটি পুরাতন স্থাপনা। ছোট কাটরা শায়েস্তা খানের আমলে তৈরি একটি স্থাপনা বা ইমারত। আনুমানিক 1663 থেকে 1664 সালের দিকে ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা 1671 সালে শেষ হয়েছিল। এটির অবস্থান ছিল ছোট কাটরার পূর্ব দিকে বুড়িগঙ্গা নদীর তীরে। ইমারতটি দেখতে অনেকটা বড় কাটরার মতো হলেও এটি আকৃতিতে বড় কাটরার চেয়ে ছোট, এবং এর কারণেই হয়তো এর নাম হয়েছিল ছোট কাটরা। তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল। 1816 সালে মিশনারি লিওনার্দো ঢাকার প্রথম ইংরেজি স্কুল। বর্তমানে অবশ্য ছোট কাটরা বলতে কিছুই বাকি নেই, শুধু একটি ভাঙা ইমারত ছাড়া, যা শুধু বিশাল তোরণের মতো সরু গলির উপর দাঁড়িয়ে আছে। চারিদিকে অসংখ্য দোকান এমনভাবে ঘিরে ধরেছে যে বোঝার উপায় নেই যেখানে মুঘল আমলের একটি স্থাপত্য ছিল। ছোট কাটরার ব্যবহার। শায়েস্তা খানের আমলে ছোট কাটরা নির্মিত হয়েছিল সরাইখানা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য। কোম্পানি আমলে 1816 সালে মিশনারি লিওনার্দো ছোট কাটরায় খুলেছিলেন ঢাকার প্রথম ইংরেজি স্কুল। 1857 সালে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল ঢাকার প্রথম নর্মাল স্কুল। 19 শতকের শেষ দিকে অথবা 20 শতকের প্রথম দিকে ছোট কাটরা ছিল নওয়াব পরিবারের দখলে এবং তাতে তখন কয়লা ও চুনার কারখানার কাজ চলত। তো এটাই ছিল ঢাকা শহরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য জেলা সম্পর্কেও পরিচিত করার চেষ্টা করব আপনাদের সাথে। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং লাইক করুন।